অধ্যায় ৫৫ রহস্যোদ্ঘাটন। আনা তার সুন্দর চোখ দুটো নিয়ে ১০ সেকেন্ডেরও বেশি সময় ইতস্তত করল। তুমি যে কোনো পদ্ধতি বেছে নিতে পারো যেটা তোমার কাছে সঠিক মনে হয়। ভাগ্য বলার কাজটা তোমার, আমার না। অবশ্য তাস, ট্যারোট সহ ছাড়াও অন্য পদ্ধতি আছে, সেগুলো আমি বাড়িতে একটু দেখেছি, কিন্তু সবসময় মনে হয়েছে এগুলো যেন খেলনা বা খেলার মতো। ক্লাইন একটু ভাবল, টেবিলের কিনারায় কবজি রেখে সামনে হাত জড়ো করল। তার দৃষ্টি শান্ত। সে আস্তে বলল, তাহলে আমরা অ্যাস্ট্রোলেব ব্যবহার করব। সে টেবিলের ওপর রাখা একটা ফাউন্টেন পেন আর কয়েকটা সাদা কাগজের দিকে ইশারা করে বলল, তোমার বাগদত্তার নাম লেখো, সেই সাথে তার চেহারার বর্ণনা, ঠিকানা আর জন্ম তারিখ। জন্মের নির্দিষ্ট সময়টাও যদি মনে থাকে আরও ভালো হয়। আনার পোশাক, সাজগোজ আর ভাবভঙ্গি দেখে ক্লাইন নিশ্চিত ছিল সে লেখাপড়া জানে। আনা কোনো কথা না বলে হাত বাড়িয়ে একটা কাগজ তুলে নিল, পেন তুলে কালিতে ডোবাল। তারপর লিখতে শুরু করল, মাঝে মাঝে থামছে, ভাবছে। ২ মিনিট পরে সে কাগজটা ক্লাইনের দিকে এগিয়ে দিল। ক্লাইন সেটা নিয়ে উল্টিয়ে পড়তে লাগল। লেখা ছিল, জয়েস মেয়ার, ১৫ সেপ্টেম্বর ১৩২৩, দুপুর ২টো, ৩ জেন শহর, পূর্ব বড় ৮ স্টিভেন্স স্ট্রিট। খাটো সোনালি চুল, ইগলের মতো নাক। একটু দেখেই ক্লাইন দ্রুত লোকটার আধ্যাত্মিক সংখ্যা হিসাব করে ফেলল। ১+৫ = ৬। রহস্যবিদ্যায় স্পিরিট নিউমেরোলজির পড়াশোনায় জন্ম তারিখের সংখ্যাগুলো যোগ করাকে বলা হয় জন্মদিন পথ সংখ্যা। এটা ২৭ বছর বয়স পর্যন্ত মানুষের জীবনকে প্রভাবিত করে। জন্মমাস পথ সংখ্যা, জন্মমাসের সংখ্যাগুলো যোগ করে বের করা হয়, প্রভাবিত করে ২৭ থেকে ৫৪ বছর বয়স পর্যন্ত। আর জন্মবছর পথ সংখ্যা ৫৪ বছরের পর থেকে কার্যকর হয়। এখন জুলাই ১৩৪৯। জয়েসের বয়স এখনও ২৭ হয়নি, তাই ক্লাইন সরাসরি জন্মদিন পথ সংখ্যাটাই বের করল। ৬ সংখ্যা মানে ভারসাম্যময় ও শান্তিপূর্ণ জীবন, মনে দেওয়ার প্রবণতা, বিয়ে বা বাগদানের সুখ। এরপর সে দ্রুত জয়েসের বছর পথ সংখ্যাও হিসাব করল। এই সংখ্যা বের করা হয় জন্মসালের জায়গায় বর্তমান সাল বসিয়ে। তারপর সেই সংখ্যাগুলো জন্মদিন পথ সংখ্যা আর জন্মমাস পথ সংখ্যার সাথে যোগ করে বছরের সার্বিক ভাগ্য বোঝা যায়। ১+৩+৪+৯ = ১৭। ১+৭ = ৮। ৮+৯ জন্মমাস পথ সংখ্যা, +৬ জন্মদিন পথ সংখ্যা = ২৩। ২+৩ = ৫। বছর পথ সংখ্যা ৫। এর মানে পরিবর্তন আর দুর্ঘটনার মুখোমুখি হবে। নির্দিষ্ট ঝুঁকি নিতে হবে। সব তথ্য একসাথে মিলিয়ে ক্লাইন মনে মনে বিচার করল। আনার দেওয়া তথ্য ঠিকঠাক আছে, এটা নিশ্চিত হল। সে কাগজ থেকে চোখ তুলে আনার দিকে তাকাল। মেয়ার সাহেব কি ৩ জুন যাত্রা শুরু করেছিলেন? যদি সে মিথ্যা না বলে থাকে, হ্যাঁ তাই। আনা ঠোঁট কামড়াল। ঠিক আছে। ক্লাইন ফাউন্টেন পেন দিয়ে সেটা টুকে নিল। তারপর গাঢ় বাদামি চোখ দিয়ে আনার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, আমি এখন অ্যাস্ট্রোলেব তৈরি শুরু করব। একটু সময় লাগবে এবং সম্পূর্ণ নীরবতা দরকার। তুমি কি একটু বাইরে অপেক্ষা করবে? অ্যাঞ্জেলিকা তোমাকে চা বা কফি দেবে। ঠিক আছে। আনা জানত কিছু কিছু গণকের নিজস্ব বিশেষ নিয়ম থাকে, তাই অবাক না হয়েই উঠে দাঁড়াল। হালকা নীল ফিতেওয়ালা টুপিটা তুলে নিয়ে টোপাজ রুম থেকে বেরিয়ে গেল। ক্লাইন দরজা বন্ধ করে টেবিলে ফিরে এলো। তথ্য মিলিয়ে অ্যাস্ট্রোলেব সাজাতে লাগল। রাশিফল, গ্রহ নক্ষত্রের অবস্থান সহ সবকিছু। পুরো প্রক্রিয়ায় সে একবারও অ্যাস্ট্রোম্যান্সি ম্যানুয়াল খুলল না, সব স্মৃতি থেকে করল। গত কয়েকদিনের রহস্যবিদ্যা পড়াশোনায় ক্লাইন বুঝেছিল ভবিষ্যদ্বাণী সংক্রান্ত যে কোনো কিছু সে খুব সহজেই বুঝে ফেলতে পারে, দ্রুত সহজাত প্রবৃত্তিতে পরিণত হয়। হয়তো এটাই একজন সিয়ারের ক্ষমতা। সে অ্যাস্ট্রোলেব তৈরি শেষ করে সন্তুষ্ট অনুভব করল। মনে হল শরীর, মন আর আত্মা সবকিছু অনেকটা হালকা হয়ে গেছে। ফলাফলের দিকে তাকিয়ে সে রাশিফল আর গ্রহের পথ ধরে অন্যান্য সহায়ক তথ্য মিলিয়ে মোটামুটি বুঝল জয়েস মেয়ার দুর্ঘটনার মুখে পড়েছে, কিন্তু শেষ পর্যন্ত বেঁচে যাবে। এতটুকুতেই ভবিষ্যদ্বাণী কারিগরি দিক থেকে সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু ক্লাইন তার প্রথম ব্যবসায়িক কাজে বিশেষ মনোযোগ দিতে চেয়েছিল। ভবিষ্যতে কাজ পেতে হলে একটা সুনাম তৈরি করা দরকার। সে পেন তুলে হার্মেস ভাষায় একটা বাক্য লিখল, জয়েস মেয়ারের বর্তমান অবস্থা। বাক্যটা মনে মনে পড়ল, কাগজের তথ্যগুলো মুখস্থ করতে করতে বারবার। ৭ বার পড়ার পর ক্লাইন কাগজটা নামিয়ে রেখে চেয়ারে হেলান দিল। আলোর গোলক কল্পনা করতে করতে তার চোখ ধীরে ধীরে গভীর হয়ে গেল। দ্রুত কগিটেশনের অবস্থায় প্রবেশ করল। চারপাশ এক অদ্ভুত অবাস্তব রূপ নিল। উপরে বিস্তীর্ণ, রূপহীন কুয়াশা ছড়িয়ে আছে। ক্লাইন কাগজের কথাগুলো মনে করল, তারপর শিথিল হল। এই অবস্থায় গভীর ঘুমে ডুবে গেল। সে স্বপ্ন দিয়ে ভবিষ্যদ্বাণীর কৌশল ব্যবহার করছিল। প্রশ্ন বারবার মনে করা, বিবরণ মুখস্থ করা, তারপর স্বপ্নে অ্যাস্ট্রাল প্রজেকশনকে আত্মার জগতে ঘুরে বেড়াতে দেওয়া। এভাবেই রহস্যোদ্ঘাটন পাওয়া যায়।
সাধারণ মানুষেরও মাঝে মাঝে এ ধরনের অভিজ্ঞতা হয়, কিন্তু মনে রাখা কঠিন, কারণ স্বপ্নের ইঙ্গিতগুলো জটিল আর এলোমেলো হয়। একজন সিয়ারের এই সমস্যা নেই, সে সরাসরি ছবি দেখতে পায়। ক্লাইন অর্ধঘুমে যেতে থাকলে চারপাশ ধোঁয়াশা হয়ে আসতে লাগল। বিকৃত স্বপ্নের মধ্যে সে একজন সোনালি চুলের যুবককে দেখল, ঈগলের মতো নাক। সে রক্তের সমুদ্রে প্রাণপণে সাঁতার কাটছে, ঢেউয়ের মধ্যে প্রায় হারিয়ে যাচ্ছে, কিন্তু শেষে কুলে উঠে আসতে পারল। ছবিটা ভেঙে গেল, বদলে গেল। ক্লাইন দেখল একটা নীল রঙের বাড়ি, দরজার কাছে একটা খেলনা বায়ুকল। সেই সোনালি চুলের যুবক ধীরে ধীরে বাড়িতে ঢুকছে, মুখে আনন্দের ছাপ। ঠিক সেই মুহূর্তে দৃশ্য আবার বদলে গেল। ক্লাইন বুঝল সে একটা বিশাল প্রাসাদের ভেতরে দাঁড়িয়ে আছে। দেয়ালগুলো ভেঙে পড়েছে, মেরামতের অযোগ্য। জায়গায় জায়গায় শেওলা আর আগাছা। দেয়ালের ফাটল দিয়ে বাইরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া, মেঘ তার গায়ে আঁটোসাঁটো হয়ে লেগে আছে। প্রাসাদের উপর মাথায় পাথর কেটে তৈরি বিশাল একটা সিংহাসন, নিষ্প্রভ রত্নপাথর আর সোনায় সাজানো। দেখে মনে হয় এটা কোনো মানুষের জন্য তৈরি হয়নি। সেই বিশাল সিংহাসন ফাঁকা আর ম্লান, যেন যুগের পর যুগ ধরে সময়ের স্রোত তাকে ধুয়ে নিয়ে গেছে। ক্লাইন বিভ্রান্ত হয়ে চারপাশ দেখল। বুঝতে পারল না কেন এই দৃশ্য স্বপ্নে এলো। ঘোলাটে মন হঠাৎ তীক্ষ্ণ হয়ে উঠল। সহজাতভাবেই সে প্রাসাদ থেকে বের হওয়ার চেষ্টা করল, বুঝতে চাইল কোথায় আছে। হঠাৎ পিঠের দিক থেকে একটা দৃষ্টি অনুভব করল, পেছন থেকে কেউ তাকিয়ে আছে। ক্লাইন দ্রুত ঘুরে তাকাল সেই বিশাল পাথরের সিংহাসনের দিকে। যা দেখল তাতে শ্বাস আটকে গেল। অগণিত স্বচ্ছ পোকা ধীরে ধীরে কিলবিল করছে, বাড়ছে। ক্লাইন হাঁ করে শ্বাস নিল। চোখ খুলে স্বপ্ন থেকে জেগে উঠল। ক্রিস্টাল বল, ট্যারোট কার্ড আর তৈরি করা অ্যাস্ট্রোলেব চোখে পড়ল। বাস্তবতা দ্রুত স্বপ্নের জায়গা নিল। প্রথম স্বপ্নটা ছিল ভবিষ্যদ্বাণীর ফল, কিন্তু পরের স্বপ্নটা মনে হল সেটা সরাসরি আমাকে লক্ষ্য করে এসেছে। ক্লাইন কাগজটা নামিয়ে রেখে কপাল টিপল, ভাবতে লাগল। সে নিশ্চিত ছিল ভয় থেকে এই স্বপ্ন আসেনি, কারণ সে নিজেই ভবিষ্যদ্বাণী করছিল। পাহাড়ের চূড়ায় মানুষের জন্য নয় এমন প্রাসাদ। নীরব দৃষ্টি, বিকৃত ও অদ্ভুত পোকার দৃশ্য। ক্লাইন চুপচাপ মনে করে অনুমান করতে লাগল, ভাগ্য বৃদ্ধির আচার কি সেই সত্তার সাথে যোগাযোগ তৈরি করে দিয়েছে, নাকি এটা অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকের প্রভাব? হ্যাঁ, সেই নোটবুকে হর্নাসিস পর্বতমালার চিরান্ধকারের রাজ্যের কথা ছিল। স্বপ্নে দেখা প্রাসাদও পাহাড়ের চূড়ায় ছিল। একটু ভেবে সে স্বস্তি পেল যে শিয়ার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ওল্ড নীলের কথা অনুযায়ী মিস্ট্রি প্রায়রও স্বপ্নে ভবিষ্যদ্বাণী করতে পারে, কিন্তু একজন সিয়ারের মতো কার্যকর নয়। ব্যাপারটা আমাকে ছাড়ছে না মনে হচ্ছে। সব আশা এখন বিবারকে দ্রুত ধরার উপর। ক্লাইন নিজেকে সামলে নিল। অ্যাস্ট্রোলেবের ছবিওয়ালা কাগজটা তুলে ধীরে দরজার দিকে হাঁটল। দরজা খুলে রিসেপশনে এলো। দেখল আনা জানালার দিকে তাকিয়ে বসে আছে, সামনের এক কাপ কালো চা সম্পূর্ণ উপেক্ষা করছে। ওহ, মোরেত্তি সাহেব, কোনো ফলাফল পেয়েছেন? কোণের চোখে ক্লাইনকে দেখে সে দ্রুত উঠে দাঁড়াল। ক্লাইন সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে স্বপ্নের রহস্যোদ্ঘাটন থেকে পাওয়া তথ্য অনুযায়ী জিজ্ঞেস করল, তোমার বাড়িতে বা মেয়র সাহেবের বাড়িতে কি একটা খেলনা বায়ুকল আছে? আনার চোখ বড় হয়ে গেল, বিস্ময়ে থ হয়ে গেল। একটু পরে সে আসতে বলল, ওটা তার দেওয়া উপহার, আমার বাড়ির দরজার কাছে রাখা। তুমি জানলে কিভাবে? এটাও কি ভাগ্য গণনায় জানা যায়? ক্লাইন হেসে নরম গলায় বলল, অভিনন্দন আনা, জয়েস মেয়ার এই মুহূর্তে তোমার বাড়িতেই আছে। তুমি এখনই ফিরে গেলে তার সাথে দেখা হবে। সে একটা ভয়াবহ বিপদ পার করে এসেছে, অকল্পনীয় কঠিন একটা যাত্রা। এখন তার প্রশ্নের দরকার নেই, দরকার সান্ত্বনা আর একটা উষ্ণ আলিঙ্গন। সত্যি? আনা অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল। সে যে গণকদের চেনে তারা কেউ এতটা নিশ্চিত হয়ে কথা বলে না, এত দৃঢ় সিদ্ধান্ত দেয় না। এখনই ফিরে গেলেই জানতে পারবে। ক্লাইন নরম স্বরে হেসে বলল, হে বাষ্পের প্রভু, এটা কি সত্যি? আমার দুর্ভাগা জয়েস কি ফিরে এসেছে? তুমি কি নিশ্চিত? না, আমি বিশ্বাস করতে পারছি না। আনা একটু হতবাক হয়ে অস্পষ্ট কিছু কথা বলল। তারপর পার্স থেকে এক সোলির একটা নোট বের করল, ক্লাইনকে ভাঙতি দেওয়ার অপেক্ষা না করেই। হালকা দৌড়ে ডিভিনেশন ক্লাব থেকে বেরিয়ে একটা গাড়িতে চেপে বাড়ির পথ ধরল। এটার মধ্যে কি আমার টিপসও আছে? ক্লাইন নোটটা দেখে হাসতে হাসতে মাথা নাড়ল। 2 চাকার একটা গাড়ি দ্রুত রাস্তা পার হয়ে পূর্ব বরতে ঢুকল। আনা জানালার বাইরে রাস্তা দেখতে দেখতে গেল, মনে উদ্বেগ, প্রত্যাশা আর ভয় মিলে একাকার। বেশিক্ষণ লাগল না, সেই খেলনা বায়ুকলটা চোখে পড়ল। গাড়ি থেকে নামল, চালচলনের কথা মাথায় নেই। হোঁচট খেতে খেতে দ্রুত দরজার কাছে গেল, কলিং বেল টিপল। দরজা কিঁচকিঁচ করে খুলে গেল। সামনে দাঁড়িয়ে এক সোনালি চুলের যুবক, কালো ফর্মাল পোশাকে। চেহারায় ক্লান্তির ছাপ, কিন্তু চোখে আনন্দের ঝলক। নাকটা ঈগলের মতো। মনে হচ্ছিল আজকে তোমার সাথে মিস হয়ে যাব, জয়েস এসে বলল। হে মহান বাষ্পের প্রভু, তুমি সত্যিই ফিরে এসেছ। আনা চোখ কচলাতে কচলাতে আনন্দে চিৎকার করে উঠল।
গণক যা বলেছিল সত্যি হয়েছে। না, ও একজন সত্যিকারের সিয়ার। এটা কত অবিশ্বাস্য! মনের মধ্যে হাজার ভাবনা ঘুরপাক খেতে খেতেই আনা চোখে জল নিয়ে সামনে ঝাঁপিয়ে পড়ল। তার বাগদত্তাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনে সেই ধূসর নীল বাড়ির সামনে নীরবে জড়িয়ে রইল। দরজার পাশে সেই খেলনা বায়ুকল ধীরে ধীরে ঘুরছিল, যেন তাদের সব কষ্টকে দূরে উড়িয়ে নিয়ে যাচ্ছে।